ওইসব করার আগে ভাবা উচিত ছিল তোর। নিজের পায়ে নিজে কুড়াল মেরে এবার ঠেলা বোঝ। আর তোর সাথে আমিও এর শাস্তি পাচ্ছি। আজ 3 মাস হলো বাপের বাড়িতে বসে আছি। সৌভিক হয়তো কোনো দিনও আমাকে ক্ষমা করবে না। মেয়েদের সামলাতে সামলাতে কেটে গেছে আরও একটা বছর। বদলে গেছে অনেক কিছু। শাড়িকে অনেক চেষ্টার পর 10,000 টাকা বেতনের একটা বেসরকারি কোম্পানিতে জয়েন করেছে মাস 3 হলো। যার গ্রামে এই অফিসটা। 8 ঘন্টা করে ডিউটি দিতে হয় সারিকাকে। এই সময় হাসি খুশিকে রেখে রাখে চক্রবর্তী বাড়ির প্রত্যেকে। হাসি নিজের পায়ে ভর দিয়ে কোনো সাপোর্ট ছাড়াই চলতে শিখেছে। আর খুশি এক পা করে ফেলে এখন। আধো আধো বলিতে যখন মা বলে ডাকে শারিকের মন তখন আনন্দে ভরে যায়। মায়ের অফিস টাইম বাদে মেয়েরা মাকে কাছছাড়া করে না। শারিকার ফেরার সময় হলেই 2 মেয়ে অপেক্ষা করে বাড়ির উঠোনে। মা এলেই খুশি টোলে টোলে হেঁটে হেঁটে মায়ের কাছে চলে যায়। হাসি হাঁটতে না পারলেও হামাগুড়ি দিয়ে খুশির থেকে আগে চলে যায়। আজও 2 মেয়ে মায়ের জন্য অপেক্ষা করছে। দরজা দিয়ে মাকে ঢুকতে দেখে ছুটে যায় ওরা। কিন্তু পিছনে আদিত্যকে দেখে আর মায়ের কোলে ওঠে না হাসি। ছুটে আদিত্যর কোলে ওঠে। আদিত্য 2 মেয়ের ভীষণ পছন্দের একজন মানুষ। তবে খুশি হয়েছে না নেওয়াটা। ও শারিকের কোলেই ওঠে। কথা বলতে শেখার প্রথম মায়ের দেখে দেখে আদিত্য ডাকার চেষ্টা করত দুজন। কিন্তু তারপরে মায়ের বকুনি খেয়ে আক্কেল বলে ডাকে। থটলেট। হাসি হাত বাড়িয়ে দেয় আদিত্যর দিকে। আদিত্য পকেট থেকে 3টি চকলেট বার করে দুজনকে দেয় আর একটা দেয় শারিকাকে। জানিস হাসি খুশি, তোরা যখন তোর মায়ের পেটে ছিলিস তখন তোদের নাম করে তোদের মা রোজ আমার কাছ থেকে 2টো করে চকলেট নিত। 4টে দাঁত বের করে হেসে দিল হাসি আর খুশি। হাসি আদিত্যের উদ্দেশ্যে বলো, মা পতা বোধে। পুরো কথা বলতে না পারলেও সবাই বোঝে এই 2 পাকা বুড়ির কথা। তবে রে, এখন মা পচা হয়ে গেল। তোরা তোদের আঙ্কেলকে পেলে মায়ের নামে বদনাম করে শুধু। শারিকার আদিত্য দুজনে বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে এলো অহনা আর দেবপর্ণা। অহনা এই বাড়ির বউ হয়ে এসেছে 8 মাসের মতো হয়ে গেছে। দেবপর্ণাও ফিরে এসেছে অভিকের বিয়ের সময়। নিজের ভুল বুঝতে পারায় সৌভিক নিজে গিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে ওকে। দাদা ভাই, তুমি কখন এলে? চলো ভিতরে চলো। হাসি আমার কাছে এসো। হাসি লাফিয়ে অহনার কাছে চলে গেল। শারিকাও খুশি থেকে নামালো। তোমরা আঙ্কেলের সাথে গল্প করো, মা চেঞ্জ করে আসছে। শাড়ি পাল্টে একটা কুর্তি পরে নেয় শারিকা। মেয়েদের মানুষ করতে করতে আগের থেকে সামান্য রোগা হয়ে গেলেও সৌন্দর্য কমেনি এক ফোঁটাও। বয়স প্রায় 33 হলেও দেখা বোঝা যায় না ওকে। আয়নার সামনে দাঁড়ায়ও। হেরে গেলে চলবে না তোকে শারিকা। এখনও মেয়েদের বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, অনেক স্ট্রং থাকতে হবে। আদিত্যর মতো একজন বন্ধুকে তুই পাশে পেয়েছিস, এটা অনেক বড় পাওনা তোর। প্রতিদিন শারিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলে। এটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। তারপর মোবাইলটা চার্জে বসিয়ে নিচে যায় শারিকা। আপনার কাজ কেমন চলছে শারিকা? প্রশ্নটা আদিত্য করে চায়ে চুমুক দিতে দিতে। হাসি এর খুশি সোফায় আদিত্যর পাশে বসে চায়ের ট্রেটা নিয়ে খেলছে। ভালোই চলছে। চায়ের কাপটা টেবিলের উপর রাখলো আদিত্য। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। শারিকা ভুরু কুঁচকে তাকালো। সারপ্রাইজ? হ্যাঁ, রূপম গুহকে খুনের দায়ে আবির আর দেবযানীর কারাবাসের মেয়াদ বাড়ানো হয়েছে। শারিকা ভীষণ পরিমাণে অবাক হয়। কবেই খুন নিয়ে তদন্ত শুরু হলো, আবার কবেই বা কোর্ট রায় দিল ভেবেই আরও বেশি করে বিস্মিত হয় ও। আপনি যে রূপমদার খুনের কেসটা লড়ছিলেন সেটা একবারও বলেনি তো? আমি কি বলবো, আমি তো নিজেই জানতাম না। আজ অন্য একটা কারণে কোর্টে গিয়ে আবিরবাবুকে দেখলাম, তখন একজনকে জিজ্ঞাসা করে সবটা জানতে পারলাম। এই কেসটা আমি পাইনি, পেয়েছিলেন আমার কলিগ ইন্দ্রাণী বসু। কেসটা রিওপেন কে করেছিল? রূপম গুহর দিদি সাবিত্রী। উনি ওনার হাজবেন্ডের সাথে আমেরিকায় সেটেল। মাসখানেক আগে ফিরেছেন। ভাইয়ের রুম সার্চ করে কিছু সন্দেহজনক পেয়েই এই কেসটা রিওপেন করেন। আপনার কলিগ মানে সাবিত্রী দিদির উকিল কি আপনাকে এই কেসের বিষয়ে ডিটেলসে কিছু বলেছে? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টটা ফেক ছিল। কিছু টাকার বিনিময়ে ডক্টর রিপোর্টটা বদলে দিয়েছিল। আসল রিপোর্টটা ইন্দ্রাণী সংগ্রহ করে ওই ডক্টরেরই নার্সের থেকে, যেখানে স্পষ্ট করে লেখা ছিল রূপম গুহর মৃত্যুটা পয়জনের কারণে হয়েছে। ওনার পেটে একটা বিষাক্ত সাপের বিষ পাওয়া গিয়েছে। আঁতকে ওঠে শারিকা। আবির
যে দেবযানীর সাথে মিলে এত বড় খুনটা করেছে সেটা ভেবে একটা দীর্ঘশ্বাস আসে ওর। তার মানে গলায় দড়ি দেওয়াটা ছিল একটা আইওয়াস। কি সাংঘাতিক খেলা খেলেছে দুজনে। ভাগ্যিস আমি চলে এসেছিলাম, না হলে হয়তো আমাকে ওরা। আদিত্য শারিকের মুখটা চেপে ধরে। শারিকা অবাক নয়নে তাকায়। এরকম কথা যেন আমি আর দ্বিতীয়বার না শুনি শারিকা। শারিকা নিজের হাত দিয়ে আদিত্যর হাতটা সরায় ওর মুখের উপর থেকে। বলবো না, তবে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। আদিত্য ভুরু কুচকে শারিকার মতিগতি বোঝার চেষ্টা করে। অনেক কষ্ট করেও শারিকার মাথা থেকে ওর বিয়ে দেওয়ার ভূতটা নামাতে সক্ষম হয়েছে, যদিও মাস 6 লেগে গিয়েছিল শারিকাকে বোঝাতে। তারপর থেকে শারিকা কি রিকোয়েস্ট করবে বললেই ভয় লাগে আদিত্যর। আদিত্য এমন ভীত চেহারা দেখে হু হু করে হেসে ওঠে শারিকা। আপনাকে বিয়ে করতে বলবো না, শুধু ডিনারটা করে যেতে বলবো। আদিত্যর বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। হাত উঁচু করে ঘড়িটা দেখলো। কিন্তু আমার যে সন্ধ্যাবেলা কাজ আছে। কোনো কাজ নেই তোমার, আমি জানি। চুপচাপ বসবে তুমি এখান। মেজো দিদি রান্না বসিয়ে দিয়েছে। কথাটা বলতে বলতে বসার ঘরে ঢুকে অহনা। হাতে তার দুটো বাটি। বাটিগুলো রাখলো অহনার টেবিলের উপর। দাদা ভাই, তোমার ফেভারিট চিকেন মিক্স রোল। শোনো না অহনা, ডিনার করার একদম সময় হবে না রে। তোমার মেয়ে। কথাটা বলতে গিয়েও শারিকাকে দেখে থেমে যায় অহনা। বোকার মতো হেসে ফেলে। মানে তোমার হাসি খুশি কিন্তু তোমাকে যেতে দেবে না আজকে। আদিত্য একবার হাসি খুশির দিকে তাকালো। ওরা কিছু বুঝলো কিনা কে জানে, তবুও ঘাড় নেড়ে ওদের ছোট মিমিকে কিছু বোঝালো। দেখলে তো দাদা ভাই, ওরাও কিন্তু এটাই চায়। কি মহা বিপদে ফেললি বলতো। আমার আজ সন্ধ্যাবেলা ইন্দ্রাণীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। ওইসব শুনবো না, তুমি ইন্দ্রাণীর সাথে পরে দেখা করে নিও। অহনা আর দাঁড়ালো না। বসার ঘরে শাড়ির আঁচলটা কোমরে গুজতে গুজতে চলে গেল। এই সন্ধ্যাবেলা আপনার কলিগের সাথে দেখা করতে যাবেন? হ্যাঁ, কি বলুন তো। ওনা খুব ব্যস্ত এখন একটা কেস নিয়ে, তাই সন্ধ্যাবেলাতেই ডেকেছে। বিবাহিত কলিগ? না, তবে। কথাটা বলতে গিয়েও শারিকার দিকে তাকিয়ে থমকে যায় দিত। শারিকার চোখগুলো বড্ড অচেনা লাগছে ওর। একটা হিংসা আর একরাশ প্রশ্ন ফুটে উঠছে যেন ওর চোখে। আদিত্যের সুযোগটা হাতছাড়া করতে চায় না। এটাই সঠিক সময় শারিকার মনটা খতিয়ে দেখার। 28 বছরের একটা মেয়ে, খুবই লড়াকু জানেন। এমন একটা কেস নেই যে ও জেতেনি। খুব ভালো মেয়ে, বিয়ে না হলেও খুব সংসারী একটা মেয়ে, একদম ওয়াইফ মেটেরিয়াল। ও, এর থেকে আরও বেশি কিছু বলে না শারিকা। খানিকক্ষণ থম মেরে বসে থাকে। আদিত্য শারিকের গতিবিধি বোঝার চেষ্টা করে। হঠাৎ হাসি কেঁদে ওঠে। শারিকে তাড়াহুড়ো করে মেয়ের কাছে যাওয়ার জন্য উঠতে গেলে মেঝেতে রাখা পা মোছায় স্লিপ খেয়ে সোজা গিয়ে পড়ে আদিত্য কোলে। ঘটনার আকস্মিকতায় দুজনেই হকচকিয়ে যায়। কিছুক্ষণ সময় জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এই দিকে মাকে পড়ে যেতে দেখে হাসির সাথে সাথে খুশিও কাঁদতে শুরু করে দেয়। সম্মিত ফিরে আসে দুজনের। তৎক্ষণাৎ শারিকা উঠে গিয়ে মেয়েদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যা 8টা বাজে। শারিকার ডাইনিং টেবিলে 2 মেয়েকে বসিয়ে ভাত খাওয়াচ্ছে। আদিত্য এখন শারিকার বাবা মার ঘরে। শারিকার বাবা জরুরি তলবে ও এখন ওই ঘরে বসে আছে। আদিত্য বাবা, তোমাকে আমি কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। শারিকার বাবার কথায় জড়তা লক্ষ্য করে আদিত্য আশ্বাস দেয় ওনাকে। এত জড়তা রাখবেন না, বলুন না কি বলবেন। আজ থেকে 15 বছর আগে তোমার যে অসম্মানটা এই বাড়িতে হয়েছিল তার জন্য আমরা লজ্জিত। তবুও বলছি, আমার মেয়েটাকে বিয়ে করবে বাবা। আদিত্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। স্থির দৃষ্টিতে মাটির দিকে চেয়ে আছে ও। শারিকার বাবাও মাথা নিচু করে আছে। মেয়েটার বয়সই বা কত? পুরো জীবনটা পড়ে আছে। তাই মেয়ের আর নাতনিদের ভবিষ্যতের কথা ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি বাবা। তোমার কাছে আমার অনুরোধ রইল, একবার ভেবে দেখো। কিছু পড়ার শব্দের সবাই ঘুরে তাকালো দরজার দিকে। স্থির হয়ে দাঁড়িয়ে আছে শারিকা। শারিকার মা কেঁপে ওঠে। সারা, তুই? শারিকা ধীরগতিতে ঘরের মতো ঢুকলো। এতটা বোঝা হয়ে গেছি বাবা আমরা তোমার কাছে। আমি তো আমার সামর্থ্য মতো উপার্জন করছি বলো, তারপরও তোমরা আমাকে আবার বিয়ে দিতে চাইছো। দেখ মা, তুই ভুল বুঝছিস। পাড়া প্রতিবেশীর কুমন্তব্য আর তোদের ভবিষ্যতের কথা ভেবেই। হাত দেখিয়ে বাবাকে চুপ করায় শারিকা। চোখের মধ্যে একরাশ অভিমান নিয়ে বলে, আমি আমার মেয়েদেরকে নিয়ে চলে যাব বাবা, আর তোমাদের পাড়া প্রতিবেশীদের কুমন্তব্য শুনতে হবে না। শারিকার এক মুহূর্ত দাঁড়ায় না। শারিকার পিছন পিছন ওর মাও ছোটে। শারিকার বাবা ধপ করে বিছানায় বসে পড়ে। আদিত্য ধরে ওনাকে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম কাকাবাবু। শারিকার আত্মসম্মান খুব বেশি। আমি ওনাকে বিয়ে করতে চাইলে ভাববে আমি ওনাকে দয়া করছি। তাই যতদিন না উনি নিজ থেকে বিয়েটা করতে চাইছে ততদিন এই প্রসঙ্গে কোনো কথা না বলাই ভালো।
আদিত্য বেরিয়ে যায় ঘর থেকে। নিচে নামতেই দেখে সারিকা মেয়েদের সঙ্গে হেসে হেসে খেলা করছে। আদিত্য সামনে গিয়ে দাঁড়ায়। আদিত্যকে দেখেও না দেখার ভান করে সারিকা। ওদের খাইয়ে দিয়েছেন? হ্যাঁ। এবার কি ওদের ঘুমানোর সময়? হ্যাঁ। সারিকার এরকম আলগা কথায় আদিত্য ঘাবড়ে যায়। তাহলে কি সারিকাকে ভুল বুঝলো? এটা ভেবেই আটকে ওঠেও। আপনার সাথে আমার কিছু কথা আছে সারিকা। আদিত্যর দিকে না তাকিয়ে সারিকা বলে, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই আদিত্য বাবু। তুমি আমার ভুল বুঝছো সারিকা। সারিকা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আদিত্যর দিকে। তুমি নয়, আপনি। অতিরিক্ত চিন্তা সারিকাকে তুমি সম্বোধন করে বসেছে আদিত্য। ওর মনের মধ্যে তো সারিকা তুমিতে সীমাবদ্ধ। নিজের ভুল সংশোধন করেও বিশ্বাস করুন আমি বিয়ে। আদিত্য কথাটা সম্পূর্ণ করার আগে সারিকা বলে, বৌদিরা মনে হয় রাতের খাবার পরিবেশন করে ফেলেছে, চলুন ডিনারটা করে নেবেন। অফিস যাবে বলে সারিকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। বাসে করে মাত্র 15 মিনিটের দূরত্ব ওর অফিস, কিন্তু প্রায় আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থাকার পরেও যখন কোনো বাস আসে না তখন বিরক্ত হয় সারিকা। কোমর অবধি লম্বা চুলগুলোকে হাতে করে ঘুরিয়ে কোপা করে নেয় বিরক্ত হয়ে। বারংবার হাতে থাকা হাতঘড়ির টাইম দেখতে থাকে। সারিকা যখন খুব বিরক্ত হয় অভিককে ফোন করতে যাবে, তখন ওর সামনে একটা বাইক এসে থামে। পরনে সাদা জামার 40 বছরের স্বাস্থ্যবান এই পুরুষটাকে ও চেনে। হালকা শ্যামবর্ণের ত্বকের অধিকারী, চোখ সরু ফ্রেমের চশমা আর গালে চাপা দাড়ি। আদিত্যকে এতদিনে ও এই প্রথমবার লক্ষ্য করলো ভালো করে। কে বলেছে সাদা ত্বকের অধিকারীরাই শুধু সুন্দরের তকমা পায়? তাহলে ওর সামনে যে পুরুষ মানুষটি দাঁড়িয়ে আছে তার রূপের বর্ণনাও কিভাবে করবে? প্রায় মিনিট তিনেকের মতো একে অপরের দিকে তাকিয়ে থাকার পর আদিত্য সরকার চোখের সামনে হাত নাড়ালো। কি দেখছেন ম্যাডাম, উঠে আসুন। সারিকার ঘোর কাটলো। নিজের কাজের প্রতি নিজেই বিরক্ত হলো খুব। উঠে যাব মানে? আমি আপনার সাথে কোথাও যাব না। আদিত্য নিজের হাতঘড়িটা সারিকার চোখের সামনে ধরল। আজ বাস বন্ধ, সব বাস মিটিংয়ে চলে গেছে। আপনার হাতে আর মাত্র 18 মিনিট আছে। এর মধ্যে অফিসে না পৌঁছালে কিন্তু আপনার বেতন থেকে টাকা কাটা যাবে। সারিকার এতক্ষণে খেয়াল হলো কাল রাত্রিবেলা বাড়ির সবাই এই বিষয়ে আলোচনা করছিল। সারিকা বিরক্ত চোখে আদিত্যর দিকে তাকালো। সেটা দেখে আদিত্য মুচকি হাসল। আসুন। আদিত্য বাইরের হ্যান্ডেল থেকে হেলমেটটা বার করে সারিকার হাতে দিল। সারিকার কাছে আর কোনো উপায় রইল না। ধীরে ধীরে গিয়ে উঠে বসলো বাইকের পিছন সিটে। আদিত্য বাইক স্টার্ট করলে সারিকা একটু ঝুঁকে পড়ে আদিত্যর পিঠের উপর। ধরে বসুন, সামনের রাস্তা খারাপ আছে। সারিকা আপত্তি সত্ত্বেও বাধ্য হয়ে আদিত্যর কাঁধে নিজের ডান হাতটা রাখলো। তারপর গাড়ি ছুটে চলল সারিকার গন্তব্য। অফিস টাইম শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। আসার সময় আদিত্যর সাথে এলেও যাওয়ার সময় কিভাবে যাবে সেটা ভেবেই চিন্তিত হয় সারিকা। ঘড়িতে বাজে এখন দুপুর 3টে। এ ভর দুপুর কোনো অটো পাবে কিনা সেই নিয়েও সন্দেহ হচ্ছে ওর। আদিত্য সরকারের কথা ভেবেছেন আর আদিত্য সরকার হাজির। উঠে বসুন। আবার আদিত্যকে দেখে ভীষণ অবাক হয়ে যায় সারিকা। আপনি কি আমার অফিসের বাইরেই অপেক্ষা করছিলেন নাকি? না হলে এভাবে সময় সময় চলে আসা তো সম্ভব না। কালকে বলছিলাম না ইন্দ্রাণীর সাথে দেখা করতে যাওয়ার কথা, ওর বাড়ি গিয়েছিলাম। আপনার মুখে এই ইন্দ্রাণীর কথা শুনে দেখতে ইচ্ছে করছে খুব। এখানে দাঁড়িয়েই কথা বলবে নাকি বাইকে উঠবেন? সারিকা এবার কালকের ঘটনার কথা ভুলে গিয়ে কোনো সংকোচবোধ ছাড়াই উঠে পড়ল আদিত্যর বাইকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সারিকা খেয়াল করলো এটা ওর বাড়ির রাস্তা না। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এটা তো বাড়ির রাস্তা না। বিশ্বাস করেন আদিত্য সরকারকে? সারিকা ঘাবড়ে গেল। সত্যিও আদিত্যকে খুব বিশ্বাস করে। প্রিয় বন্ধুর থেকে সব থেকে বড় আঘাতটা পাওয়ার পর যখন বন্ধুত্বের উপর বিশ্বাস উঠে গিয়েছিল ওর, তখনই আদিত্য ওকে নতুন করে বন্ধুত্বের মানে শিখিয়েছে। মেয়েদের প্রতি আদিত্যর যে ভালোবাসা সেটা অনস্বীকার্য করি। তারপর দুই পক্ষে শুধু নীরবতা। সারিকা শুধু একবার ঘড়িটা দেখছিল। তখন বাজে 3:30। প্রায় 1 ঘন্টার জার্নি করে ওরা একটা বাড়ির সামনে এসে থামে। বাইক থেকে নেমে মাথা থেকে হেলমেটটা খুলে দেখে দরজার নেম প্লেটে বড় বড় করে লেখা বৃদ্ধাশ্রম। সারিকা আদিত্যর দিকে অবাক নয়নে তাকালো। এখানে এখানে কেন এসেছি আমরা? আদিত্য দুটো হেলমেট বাইকের হ্যান্ডেলে রেখে বাইকটাও লক করে। ভিতরে চলুন, বুঝতে পারবেন। সারিকা আদিত্যকে অনুসরণ করে ভিতরে ঢুকে। বাড়ির ভিতরটায় ঢুকতেই অবাক হয়ে যায় সারিকা। ফুল দিয়ে সাজানো ঘরটার মধ্যমণিতে বসে আছে একটা দোতলা কেক। একজন বৃদ্ধা মহিলা আদিত্যর কাছে আসে। শুভ জন্মদিন বাবা।